সার্জিও গোর ট্রাম্পের বিশেষ ব্যক্তি এবং ভারতে আমেরিকার রাষ্ট্রদূত এবং একই সঙ্গে তিনি দক্ষিণ এশিয়া বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত। তিনি 3 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছিলেন এবং তার যদি বেসিকটা আমি বলি সেটি হচ্ছে তিনি বাংলাদেশে এসে বাংলাদেশের আপনার পররাষ্ট্র নীতি এবং সরকারের মনোভাব বোঝার জন্যই তিনি এসেছিলেন। একই সঙ্গে তিনি রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করেছেন, একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, একই সঙ্গে তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন। এই যে ট্রাম্পের বিশেষ দূত যে বাংলাদেশে এলেন, এর আসলে কনসিকুয়েন্সেসটা কি, মানে এটার পেছনের আসলে রহস্যটা কি, এটার পেছনের আসলে ঘটনাটা কি, কেন তিনি এলেন, কি আলোচনা হলো, এবং আমরা অনেকেই দেখছি যে এটার মধ্যে আমরা লিঙ্ক আপ করছি আপনার বিরোধী শিবির যারা আছেন, মানে আমি যদি আওয়ামী লীগের কথা বলি, আপনার আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু প্রায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিয়ে সকল জায়গায় কিন্তু আমরা তাদেরকে তৎপর হতে দেখেছি। অনেকের যেই মানে অনেকের যেই ধারণা যে এখানে এসে হয়তো বা বিএনপি সরকারের সঙ্গে কোনো একটা আতাত করেছে আমেরিকা, যেটিকে তারা কম্পেয়ার করছে যে শেখ হাসিনা আপনার বলেছিল যে আমেরিকাকে যদি আমি সেন্ট মার্টিন দিতাম তাহলে হয়তো আমি ক্ষমতায় থাকতাম। এখন এই আওয়ামী লীগের যারা কর্মীরা আছেন বা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তারা কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছেন যে হয়তোবা দেশকে বিক্রি করে দিয়েছে তারেক রহমান বা এইভাবে এরকম একটা নানান বিষয় কিন্তু তারা বাজারে চড়াও করছে বা বোঝানোর চেষ্টা করছে, এবং সেটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার এবং এটা স্বাভাবিক, এটা প্রত্যেকটা রাজনৈতিক দল করতে পারে। আপনার গত 17 বছর যখন বিএনপি ক্ষমতার বাইরে ছিল তখন কিন্তু আপনার তারেক রহমান 17 বছর কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অ্যাক্টিভ ছিলেন। বিএনপির নেতাকর্মীরা কিন্তু বিভিন্নভাবে লেখালেখি করেছেন। একই সঙ্গে আপনার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ইনফ্লুয়েন্সাররা আছেন বা বিভিন্ন সংবাদ কর্মীরা আছেন বা বিদেশের মাটিতে যারা আপনার কূটনীতি রাজনীতি নিয়ে যারা লেখালেখি করেন তারা কিন্তু অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিন্তু অ্যাক্টিভ ছিল। তো সেইভাবে কিন্তু আওয়ামী লীগের যেই সেল আছে তারাও কিন্তু অ্যাক্টিভ আছেন। তো দর্শক, এখন সব থেকে মুদ্রা কথা হচ্ছে সার্জিও গোর যিনি বাংলাদেশে এলেন, আসার পরে আসলে কি বার্তা নিয়ে এলেন এবং তিনি আসলে বাংলাদেশকে কি দিয়ে গেলেন, কি বুঝিয়ে গেলেন, প্রধানমন্ত্রীর সাথে কি বৈঠক হলো, কেমন হলো স্পেশালি এই বৈঠকটা, এবং সেই বৈঠকের ভেতরে সার্জিও গোর বিএনপিকে কি বার্তা দিয়েছেন, এটি হচ্ছে সব থেকে বড় বিষয়। এবং দর্শক, এখানে সব থেকে মানে আপনার যেই বিষয়টি আমার বোঝা উচিত বা আমাদের বোঝা উচিত বা জানা উচিত যে সার্জিও গোর বাংলাদেশে এসে আসলে কি চায়নার সাথে বাংলাদেশের যে সম্পর্ক গড়ে উঠছে সেটার পেছনে কি কোনো কলকাঠি নাড়ছে কিনা। দেখুন দর্শক, সেটা হচ্ছে আমেরিকা পুরো বিশ্বকে রাজ করছে এবং আমেরিকার যে ডলার সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আপনাকে যদি বুঝতে হয় যে আমেরিকা কেন বা ট্রাম্প সরকার কেন এত বেশি মরিয়া হয়ে উঠেছে, তার মূল কারণটা হচ্ছে ডলারকে টিকিয়ে রাখা। ডলার যদি টিকে না থাকে তাহলে কিন্তু বিশ্বে আমেরিকার যেই ক্ষমতা সেটি কিন্তু আস্তে আস্তে হ্রাস পাবে বা কমে আসবে। এখন এই জায়গাটাতে যদি আপনি বুঝেন, আপনাকে একটু বুঝতে হবে ব্রিক্সের ভেতরে যে দেশগুলো আছে, চায়না, ব্রাজিল, তারপর হচ্ছে আপনার রাশিয়া, ভারত, এই দেশগুলো যারা একদম মেইন স্টেক হোল্ডার যারা আছেন, তারা কিন্তু আপনার একটা জিনিস কিন্তু আমি 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 ভারতকে সাইড করছি, আমি রাশিয়া এবং চায়নার দিকেই যদি যাই, আপনারা জানেন কি, আপনারা জানেন যে চায়না এবং রাশিয়া বেশ অনেক বছর যাবৎ চেষ্টা করছে যে বিশ্বে ব্যবসা হবে যেই দেশের কারেন্সির মাধ্যমে, ডলারের মাধ্যমে না। তো ডলারের বিরুদ্ধে কিন্তু অনেক দেশ আস্তে 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 কিন্তু তৎপর হচ্ছেন। এবং অপর দিকে যদি আপনারা দেখেন যে চায়না আপনার দরকারের থেকে বেশি কিন্তু তেল মজুত করছে, সেটি স্পট মার্কেট থেকে হোক, সেটি ইরান থেকে হোক, এবং সেটি আপনার বিশ্বের যে কোনো বাজার থেকেই হোক, তারা কিন্তু তেল সংগ্রহ করছে এবং সেটি দরকারের থেকে বেশিই কিন্তু তেল সংগ্রহ করছে। যেখানে হচ্ছে এই দুইটা জায়গায় হচ্ছে আমেরিকার মেইন প্রবলেম। এখন ঠিক এই জায়গাটার মধ্যে যখন আমেরিকা ভাবছে যে আমার
ডলারের দাম যদি পড়ে যায় এবং একই সঙ্গে যদি তেলের মজুদ যদি বাড়তে থাকে, আপনি যদি দেখেন ভেনেজুয়েলাতে, ভেনেজুয়েলার কি হলো, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আপনার ট্রাম্প ধরে নিল। আপনি যদি দেখেন কিউবাতে, কিউবাতে কি হলো, তারপর বিভিন্ন রাষ্ট্রে এবং মধ্যপ্রাচ্যে স্পেশালি আপনি যদি দেখেন, সৌদি থেকে নিয়ে মধ্যপ্রাচ্যের এই পুরো অঞ্চলটা কিন্তু আমেরিকা তার নিজ দখলে রাখতে চাইছে। কেন? কজ সেখান থেকে সে তেল পাচ্ছে এবং আমেরিকা সে তেল মজুত করছে। আপনি যদি দেখেন যে বিশ্বের যে অশান্তি বা যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে কিন্তু আমেরিকার অংশগ্রহণটাই কিন্তু বেশি। ট্রাম্প সরকার আসার পরে কিন্তু প্রচুর পরিমাণ যুদ্ধের পেছনে ব্যয় হচ্ছে এবং এই ব্যয় কিন্তু আমেরিকাকে আরো উইক করে দিচ্ছে এবং একই সঙ্গে আমেরিকাতে যারা এক্সপার্টসরা আছেন, যারা আপনার গবেষণা করছেন, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা প্রফেসর আছে, তারা কিন্তু বারবার একটা জিনিস বলছে যে এই যুদ্ধে কিন্তু আমেরিকার কিছু হচ্ছে না, বরং আমেরিকা এই যুদ্ধে হারাচ্ছে, মানে সবকিছু। তো ইরান কিন্তু এখন আবার আরেকটা জিনিস করেছে, আপনারা যদি দেখেন যে ইরান কিন্তু আপনার তেল বিক্রি করছে চায়নার কাছে এবং সব থেকে কম দামে। আবার ইরান কিন্তু আবার এই তেলের দাম, তেল কিন্তু বিশ্বের বেশ অনেকগুলো দেশকেও কিন্তু তারা অফার করেছে, তারা কম দামে কিন্তু তেল বিক্রি করবে। তো এই যে এইগুলো সকল কিছু মিলিয়ে কিন্তু আপনার আমেরিকা কিন্তু এখন বেশ একটা চ্যালেঞ্জিং মুহূর্তে আছে। তো ঠিক এই মুহূর্তে, এত চ্যালেঞ্জিং মুহূর্তের মধ্যে হঠাৎ করে কিন্তু চায়নার প্রভাব বাংলাদেশের উপরে বেড়ে যায় এবং সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে ভ্রমণ চায়নাতে, সেখানে কিন্তু বেশ অনেক ডেভেলপমেন্ট হয়েছে এবং ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু জিয়াউর রহমান, মানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও কিন্তু চায়নার দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে চায়নার সঙ্গে তার সম্পর্কটা কেমন হবে। তো ঠিক সেই জায়গাতেই কিন্তু আবার আমরা যদি একটু দেখি যে বিএনপি কিন্তু আপনার চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে এমওইউ স্বাক্ষর করা এবং ঘন ঘন বিএনপির নেতাকর্মীরা হচ্ছে, বিএনপির প্রথম সারি এবং দ্বিতীয় সারির নেতারা কিন্তু আপনার চায়না ভ্রমণ করেছেন এবং সেখানে কিন্তু দ্বিপক্ষীয় অনেক বৈঠক হয়েছে। তো এই সকল কিছুর পরে কিন্তু আমেরিকা অবজার্ভ করছিল, জিনিসটা বোঝার চেষ্টা করছিল যে কি হচ্ছে। তো ঠিক সার্জিওগোর এমন একটি মুহূর্তে এসছে, যেই মুহূর্তে আপনার বাংলাদেশ, মিয়ানমার এবং চায়না একটা করিডোর তৈরি হচ্ছে এবং যে করিডোরের প্রস্তাব কিন্তু আপনার চায়না বাংলাদেশকে দিয়েছে এবং বাংলাদেশ ইতিবাচক সাড়াও দিয়েছে। দেখেন, মায়ানমার থেকে চায়না পর্যন্ত কিন্তু আপনার এই পুরো রুটটা কিন্তু রেডি আছে। এখন বাংলাদেশ থেকে শুধু মায়ানমারের রুটটা কানেক্ট হবে এবং সেই রুটটা হচ্ছে আপনার আপনার রাখাইনের উপর দিয়ে যাবে, মানে আরাকান আর্মির এলাকা দিয়ে সেই রুটটা যেতে হবে। এখন সেখানে হচ্ছে বাংলাদেশ সরকার এবং চায়না কিন্তু সেই জায়গাটাতে কাজ করছে, যতটুকু আপনার জানা গেছে। এখন বাংলাদেশ যেই পজিশনে আছে সেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক রিজন, মানে আমাদের এই যে বঙ্গোপসাগর। এখন চায়নার টার্গেটটা হচ্ছে এট এনি কস্ট, চায়নার কিন্তু কোনো আপনার পোর্ট, ঠিক সেভাবে পোর্ট কানেকশন নাই। এখন যদি স্ট্রেট অফ মালাক্কা, যেটা হচ্ছে মালয়েশিয়ার মধ্যকার দিয়ে, মানে মধ্যে দিয়ে যে স্ট্রেট অফ মালাক্কা, ঠিক স্ট্রেট অফ হরমুজ, মানে হরমুজ প্রণালী ঠিক যেরকম, আপনার মালাক্কা প্রণালীও কিন্তু একই রকম। ঠিক এই প্রণালী দিয়ে হচ্ছে চায়নার আপনার ম্যাক্সিমাম, একদম সব থেকে বেশি তেল এবং ব্যবসায়িক লেনদেন হয় কিন্তু এই রুটটাতে। এখন যদি কোনোভাবে যদি আমেরিকা এই রুটটার উপরে আঘাত হানে, তাহলে চায়নার ব্যবসাটা হবে কিভাবে? সেই জন্য কিন্তু চায়না 3টা পোর্ট কিন্তু তারা রেডি করে রেখেছে। মায়ানমারে তাদের পোর্ট রেডি আছে, তারপরে হচ্ছে আপনার পাকিস্তানের বালুচিস্তান দিয়ে আপনার গাওয়াদার যে পোর্ট, যেটাকে সিপিইসি বলা হয়, মানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, এই 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 একটা পোর্ট। এখন মাঝখানে পড়ছে হচ্ছে আপনার বাংলাদেশ। এখন ভারত তো আর চায়নার সাথে একটা ভালো সম্পর্কে নাই। এখন বাংলাদেশের চট্টগ্রাম পোর্ট এবং হচ্ছে আপনার মংলা পোর্টের সাথে হচ্ছে এই কানেকশনটা চায়না জুড়তে চাইছে। এখন সেই জায়গাতেই হচ্ছে আমেরিকার মেইন চিন্তার বিষয়। এখন যদি চায়না এই রুটটা করে ফেলে, তাহলে চায়নার কিন্তু তিনটা জায়গা
কিন্তু চায়নার জন্য তৈরি হয়ে গেল, মানে অল্টারনেটিভ জায়গা তৈরি হয়ে গেছে এবং চায়না কিন্তু তখন এখানে ধুমসে ব্যবসা করতে পারবে। আপনারা দেখেছেন যে আপনার প্রধানমন্ত্রী তারেক রহমান যাওয়ার আগে কিন্তু চায়না ইকোনমিক করিডোর, চায়নার জন্য কিন্তু একটা স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হয়েছে এবং সেই জোনের কাজও কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই জোনের মধ্যে দিয়েই কিন্তু চায়না হচ্ছে $9 বিলিয়ন উপরে ইনভেস্টমেন্ট করবে বাংলাদেশে। তো এখন ঠিক এই জায়গাটাতেই হচ্ছে আমেরিকার মূল চিন্তার বিষয়। এখন আমেরিকা সেই জায়গাগুলো আসলে বোঝার জন্য যে আসলে মানে বাংলাদেশ বর্তমান বিএনপি সরকার কি চাইছে, সেই জিনিসটি কিন্তু সার্জিও গর বোঝার জন্য এসেছিলেন এবং যথাসম্ভব যতটুকু আমরা জানি বুঝি বা যতটুকু আমরা বুঝতে পারছি যে সার্জিও গোর যথেষ্ট আপনার মিটিং করে যথেষ্ট হ্যাপি এবং তিনি সেটি বলেছেনও যে কথাবার্তা হয়েছে, তারা একটা লং টার্ম পার্টনারশিপের দিকেই তারা নজর দিচ্ছে এবং একই সঙ্গে তারা অর্থনৈতিক যে বিষয়টা সেটার দিকেই কিন্তু জোর দিচ্ছে। এখন অর্থনৈতিক বিষয়টা বলতে কিন্তু এটাই বোঝায় যে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য মানে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। এখন এই যে চায়না ইনভেস্টমেন্ট করছে বাংলাদেশে, এখন আমেরিকা কি করবে? আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আজকে যখন সার্জিও গোর বাংলাদেশ ত্যাগ করলেন, ঠিক তখন কিন্তু তিনি মানে ত্যাগ করবেন, ঠিক তার আগে কিন্তু তিনি একটা বার্তাও দিয়ে গেছেন। সেটি কি যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু আমেরিকার ব্যবসায়ীরা বাংলাদেশে আসবে ইনভেস্টমেন্টের জন্য, তারা বাংলাদেশে ইনভেস্ট করবে। মানে এখন চায়না ইনভেস্ট করছে, এখন আমেরিকাও বাংলাদেশে ইনভেস্ট করবে। এই ব্যালেন্সিং জায়গাটাকে ধরে হচ্ছে সরকার রাজনীতি করতে চাইছে এবং এই জায়গাটাকে ধরে হচ্ছে সরকার বাংলাদেশের উন্নয়নের দিকে জোরদার করতে চাইছে। দেখেন এখন জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, অনেক কিছুতে একটু ইমব্যালেন্স হচ্ছে। এর পেছনের মূল কারণ হচ্ছে, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে এসে কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছিল, বিদ্যুতের দাম বেড়েছিল, আপনার সকল কিছুর দাম কিন্তু বাড়ছিল। কেন বাড়ছিল? তার কারণটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের যেই লোন, তারা দেশ বিদেশ থেকে এত পরিমাণ লোন নিয়েছিল, যে লোন চোকানোর জন্য যে প্রসেসটা বা যে পয়সাটা, সেটা কিন্তু শেষ মুহূর্তে আওয়ামী লীগ সরকারের কাছে আপনার ঠিক তেমন একটা ছিল না। বা তখন কিন্তু আমাদের রিজার্ভ একবারই $40 বিলিয়ন উঠেছিল, তারপরে কিন্তু আবার এটা নেমে গেছিল। তো এখন এই যে $40 বিলিয়ন যেই কথাটা আওয়ামী লীগ সরকারের আমলের অনেকেই বলে, ঠিক আপনারা যদি দেখেন ওই যে যে দামের যে ব্যাপারটা, দ্রব্যমূল্য কেন বাড়ছিল, ওই লোন রিপেমেন্টের জন্য। আর এখন যখন বিএনপি সরকার যখন ক্ষমতায় নিয়েছে, নেয়ার পরে দেখছে তার লোন হচ্ছে তার রিজার্ভের থেকে তার লোন বেশি হয়ে যাচ্ছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে তার অর্থনীতি, ব্যাংকগুলোর মধ্যে কিন্তু আপনার লিকুইডিটি নাই। তো যার কারণে আপনার সকল দিক থেকে কিন্তু সরকারের উপর একটা প্রেশার আছে এবং দ্রব্যমূল্য কিন্তু বাড়ছে। এখন সরকার না চাইতেও আপনার এই জিনিসগুলো বাড়ছে এবং যার কারণে আপনার বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছে। এখন আবার নতুন করে এই অর্থনীতিটাকে হচ্ছে রিশেপ করার একটা চিন্তা ভাবনা করছে। এই কথাগুলো কিন্তু আমার না, এই কথাগুলো হচ্ছে বিভিন্ন এক্সপার্ট যারা আছে তাদের সঙ্গে কথা বলে একজন সংবাদকর্মী হিসাবে আমি যতখানি বুঝতে পেরেছি সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখন এই জায়গাটাতে হচ্ছে সরকার চেষ্টা করছে ব্যালেন্সিং একটা রাজনীতি করে একটা উন্নয়নের দিকে যাওয়ার জন্য, অর্থনীতিটাকে একটু চাঙ্গা করার জন্য। দর্শক, আমি আশা করছি যে সার্জিও গোরের যে বাংলাদেশ ভ্রমণ, সেই ভ্রমণটা আপনারা বুঝতে পেরেছেন যে তিনি কেন এসছেন। অর্থনীতি একটা একটা লম্বা সময়ের জন্য তারা বাংলাদেশের সঙ্গে পার্টনারশিপ করতে চায় এবং বাংলাদেশ সরকারের যে মনোভাব, চায়নার প্রতি যে মনোভাব, সেটি তারা বোঝার চেষ্টা করেছেন এবং বোঝার পরে তিনি আশা করছি যে সরকার একটা ভালো ফিডব্যাক তাদেরকে দিয়েছেন, মানে সার্জিও গোরকে দিয়েছেন এবং সার্জিও গোর এটাতে হ্যাপি হয়ে কিন্তু বাংলাদেশকে দুইটা সুসংবাদ দিয়ে গেছেন। একটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে সেফ ট্রাভেল করার জন্য, আরেকটি হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীরা আসছেন এবং এই যে আপনার বার্তাটি, এটি কিন্তু অনেক কিছুই বুঝায় যে আমেরিকার সাথে আগামী দিনের সম্পর্ক কি হবে। ধন্যবাদ, আশা করছি আপনাদের কমেন্টস আমি পেয়ে যাব।